হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান ভৌত পরিবেশ আলো এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত। তো এই ভিডিও থেকে তোমরা কোন কোন অধ্যায়গুলো করতে পারবে দেখে নাও। সেটা হচ্ছে আলোক উৎস, আলোক মাধ্যম, আলোর সরল রৈখিক গতি, প্রচ্ছায়া ও উপচ্ছায়া এবং সূচিছিদ্র ক্যামেরা। এই কয়েকটি অধ্যায়ের সমস্ত প্রশ্ন এখানে রয়েছে, কারণ পাঠ্য বইয়ের সমস্ত প্রশ্নগুলো খুঁটিয়ে খুঁটিয়ে এখানে রয়েছে। তাই তোমরা নোটসগুলো খাতাতে রেডি করে নাও, পরীক্ষার সময় তোমাদের খুবই সুবিধে হবে। তো দেখে নাও, স্বপ্রভ বস্তু কাকে বলে। উত্তর দেখো, যেসব বস্তুর নিজস্ব আলো আছে তাদের স্বপ্রভ বস্তু বলে, যেমন সূর্য, নক্ষত্র ইত্যাদি। পরের প্রশ্ন, অপ্রভ বস্তু কাকে বলে। তো যেসব বস্তুর নিজস্ব আলো নেই তাদের অপ্রভ বা নিষ্প্রভ বস্তু বলে, যেমন চাঁদ, গ্রহ, কাঠ, পাথর, অর্থাৎ যাদের নিজস্ব কোনো আলো নেই। পরের প্রশ্ন, স্বচ্ছ মাধ্যম কাকে বলে। তো যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলে, যেমন কাঁচ, বায়ু, জল প্রভৃতি। এগুলোর মধ্য দিয়ে আলো সহজেই প্রবেশ করতে পারে। পরের প্রশ্ন, অস্বচ্ছ মাধ্যম কাকে বলে। তো যে মাধ্যমের মধ্য দিয়ে আলো একেবারেই যেতে পারে না তাকে অস্বচ্ছ মাধ্যম বলে, যেমন কাঠ, ইট, পাথর ইত্যাদি। পরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকেই হয়ে থাকে। দেখো, ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে। তো তার মধ্যে উদাহরণটি খুবই গুরুত্বপূর্ণ। তো ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে দেখো, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারে তাকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে। উদাহরণ, ঘষা কাঁচ, তেল মাখানো কাগজ, ট্রেসিং পেপার ইত্যাদি। এগুলি সব ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। পরের প্রশ্ন, সমসত্ব মাধ্যম কাকে বলে। তো যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সব দিকে সমান বেগে চলে তাকে সমসত্ব মাধ্যম বলে, যেমন কাঁচ, বায়ু, জল প্রভৃতি। এবং অসমসত্ব মাধ্যম কাকে বলে, ঠিক এর উল্টো, অর্থাৎ যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সব দিকে সমান বেগে চলতে পারে না তাকে অসমসত্ব মাধ্যম বলে, যেমন কোয়ার্চ, অভ্র প্রভৃতি কেলাসাকার বস্তু। পরের প্রশ্ন, আলোক রশ্মিগুচ্ছ কয় প্রকার ও কি কি। তো আলোক রশ্মিগুচ্ছ 3 প্রকার: সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, অপসারী আলোক রশ্মিগুচ্ছ এবং অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। এর মধ্যে দেখো, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বলতে কি বোঝো। তো যে রশ্মিগুচ্ছের আলোক রশ্মিগুলি পরস্পর সমান্তরাল হয় তাদের সমান্তরাল আলোক রশ্মি বলে, যেমন এরকম। এই যে রশ্মিগুলো এগুলো সবই সমান্তরাল, তাই এগুলো সব সমান্তরাল আলোক রশ্মির উদাহরণ। পরে কি বলছে দেখো, অপসারী আলোক রশ্মি কাকে বলে। উত্তর দেখো, যে কোনো বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লে সেই রশ্মিগুচ্ছকে অপসারী আলোক রশ্মি বলে। বলছে একটা বিন্দু থেকে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়বে, তাহলে তাকেই তখন বলা হবে কি, অপসারী আলোক রশ্মিগুচ্ছ। অর্থাৎ এইখানে একটা বিন্দু, তাহলে এইখান থেকে চারিদিকে আলোগুলো ছড়িয়ে পড়ছে, তাই এটি কি অপসারী আলোক রশ্মিগুচ্ছের উদাহরণ। এরপরে বলছে দেখো, অভিসারী আলোক রশ্মি কাকে বলে। তো কোনো আলোক রশ্মিগুচ্ছের প্রতিটি রশ্মির অভিমুখ যখন একটি নির্দিষ্ট বিন্দুর দিকে হয় তখন তাকে অভিসারী আলোক রশ্মি বলে, অর্থাৎ চারদিক থেকে একটা নির্দিষ্ট বিন্দুতে যাবে তখন তাকে বলা হবে অভিসারী। তাহলে সবগুলোর অভিমুখ কি একটাই বিন্দু, তখন তাকে কি বলা হবে, অভিসারী আলোক রশ্মি। তো পরের প্রশ্ন কি বলছে দেখো, আলোর একটি ধর্ম লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলোর একটি ধর্ম হলো আলো সরল রেখা বরাবর চলাচল করে। পরের প্রশ্ন, আলোর কোন ধর্মের জন্য ছায়া সৃষ্টি হয়। তো আলো সরল রেখায় চলে, এই ধর্মের জন্যই ছায়া সৃষ্টি হয়। আলো যদি সরল রেখায় না চলতো তাহলে আলো কি বক্রগতি অবলম্বন করলে কখনোই ছায়া সৃষ্টি হতো না। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, পার্থক্য তোমাদের দিতে পারে। তো প্রচ্ছায়া এবং উপচ্ছায়া কাকে বলে। তো প্রচ্ছায়া কাকে বলে দেখো, যে কোনো বস্তুর ছায়ার যে অংশটি গাঢ় অন্ধকারে আচ্ছন্ন তাকে প্রচ্ছায়া বা ছায়া বলে। তো ওখানে একটু দেওয়া আছে দেখো, এখানে যে গাঢ় অংশটা রয়েছে, অর্থাৎ এই যে গাঢ় অংশটা একেই বলা হবে ছায়া। এবং দেখো, কোনো বস্তুর ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশকে উপচ্ছায়া বলে। অর্থাৎ দেখো, এই পোর্শনটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে এই ছায়ার গায়ে যে হালকা অংশটা রয়েছে, হালকা অন্ধকার অংশটি রয়েছে, তাকে কি বলা হবে, প্রচ্ছায়া বলা হবে। এই ছবিটি যদি তোমরা দেখে নাও তাহলে পরিষ্কারভাবে ছায়া এবং উপচ্ছায়ার মধ্যে পার্থক্যটা খুবই সহজেই বুঝতে পারবে। পরের প্রশ্ন, প্রচ্ছায়া ও উপচ্ছায়া পেতে গেলে আলোক উৎসকে কেমন হতে হবে। তো উত্তর দেখো, প্রচ্ছায়া পেতে গেলে আলোক উৎসকে বিন্দু আকারের হতে হবে এবং উপচ্ছায়া পেতে গেলে আলোক উৎসকে বিস্তৃত আকারের হতে হবে। পরের প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে কি দেখা যায়। তো সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে কোনো বস্তুর প্রতিকৃতি লক্ষ্য করা যায়। তো সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে প্রতিকৃতি লক্ষ্য করা যায়, ছায়া নয়। খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য।
পরের প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরায় আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়েছে? তো সূচিছিদ্র ক্যামেরায় আলোর সরল রেখায় গমন করার ধর্মকে কাজে লাগানো হয়েছে। পরের প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরায় বস্তুকে ছিদ্র থেকে দূরে সরালে বা ছিদ্রের কাছাকাছি আনলে বস্তুটির প্রতিকৃতির কি পরিবর্তন ঘটবে? তো বস্তুকে ছিদ্র থেকে দূরে সরালে প্রতিকৃতি ছোট এবং অস্পষ্ট হবে এবং ছিদ্রের কাছে আনলে প্রতিকৃতি বড় এবং স্পষ্ট হবে। পরের প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরা বস্তুর উল্টো প্রতিকৃতি গঠন করে, এর দ্বারা কি প্রমাণিত হয়? এর দ্বারা প্রমাণিত হয় যে আলো সরল রেখায় চলে। পরের প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরার দ্বারা ভালো প্রতিকৃতি পাওয়ার উপায়গুলি লেখো। তো সূচিছিদ্র ক্যামেরায় ভালো প্রতিকৃতি পেতে হলে ক্যামেরার ছিদ্রটিকে অতি সূক্ষ্ম হতে হবে। 2, ক্যামেরার ভিতরের দেয়ালগুলির কালো রং করা থাকে যাতে দেয়ালগুলি থেকে আলোক প্রতিফলন না হয়। 3, পর্দাটি ঘষা কাচের হতে হবে। পরের প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো সূচিছিদ্র ক্যামেরার উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্য হলো: 1, প্রতিকৃতি বস্তুর সাপেক্ষে উল্টো হয়। 2, ছিদ্র থেকে বস্তুর দূরত্ব কম হলে প্রতিকৃতি বড় হয়। 3, ছিদ্র থেকে ক্যামেরার পর্দার দূরত্ব বেশি হলে প্রতিকৃতির আকার বড় হয়। 3, সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয়। এই প্রশ্নটি তোমাদের শর্ট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র যদি বড় হয় তাহলে প্রতিকৃতি অস্পষ্ট হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং বর্ণালী নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিতে তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।